বন্ধুরা, তোমরা শুনছো টাইম টেলার্স। আজকে টাইম টেলার্সের বিশেষ নিবেদন তৃপ্তি সেনগুপ্তের লেখা গল্প ভয়। প্রতিটি মা তার সন্তানকে কখনোই কাছছাড়া করতে চান না, কিন্তু মৃত্যুর পর কি তাকে আগের মতো একসাথে রাখা সম্ভব? মেয়ের মৃত্যু হলো, মায়ের কোল খালি হলো, অথচ মা তাকে রেখে দিল তার কাছেই, বাড়িতেই দিল তার সমাধি। কিন্তু তারপর কি হলো? তাতে মেয়ের আত্মা কি শান্তি পেল, নাকি মা শান্তি পেল? পুরো ঘটনা জানতে হলে শুনুন তৃপ্তি সেনগুপ্তের লেখা গল্প ভয়। রাতটা ছিল পূর্ণিমার। হঠাৎ ঘুম ভেঙে গেল সুদীপার। গরমকাল, তবু প্রচণ্ড শীতেই তার ঘুম ভাঙার কারণ। সুদীপা পায়ের কাছে রাখা চাদরটা টেনে গায়ে দিতে গিয়ে শুনতে পাই খোলা জানলার পাল্লাগুলো দরম দরম আওয়াজে একবার বন্ধ হচ্ছে, আবার খুলছে। বাইরের দিকে তাকিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে সুদীপা। ওই তো পরিষ্কার আকাশ থেকে জ্যোৎস্নায় ছুঁয়ে পড়ছে, অথচ জানলার পর্দাগুলো এমন এলোমেলো উঠছে যেন বাইরে ভীষণ ঝড় বইছে। সুদীপা তাড়াতাড়ি খাট থেকে নেমে আলো জ্বালায়। জানলা বন্ধ করতে এসে চোখ যায় বাগানের দিকে। ও মা, গাছপালাগুলো হাওয়ার দাপটে যে একেবারে নুয়ে পড়েছে। এত জোর হাওয়া আসছে কোথা থেকে? সকাল পর্যন্ত ওগুলো টিকলে হয়। সকাল শব্দটা চিন্তায় আসতেই সুদীপার একটা কথা মনে পড়ে গেল। জানলা দিয়ে ভালোভাবে বাগানের দিকে দৃষ্টি ফেলে সুদীপা। উঁচু উঁচু গাছের মস্ত দুলুনির ফাঁক ফোকর দিয়ে কংক্রিটের বাঁধানো বেদিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সকালে যখন ফুল ধূপকাঠি নিয়ে বাগানে গিয়েছিল, বেদির ওপর কোনাকুনি দেখেছিল একটা ফাটলের দাগ। তখনই স্বামী পলককে ডেকে এনে দেখিয়েছিল সে। পলক মিস্ত্রি এনে সঙ্গে সঙ্গে ফাটল সরিয়ে তুলেছিল। বলেছিল, খারাপ সিমেন্টই হয়তো বেদিতে এত তাড়াতাড়ি ফাটল ধরার কারণ। সুদীপা জানলা বন্ধ করে সরে আসে, আলোটা নিভিয়ে দিয়ে খাটে উঠে বসে। কিন্তু শোয়া আর হয় না। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসে একটা গোঙানির আওয়াজ। বাড়ির ভেতরে বারান্দায় জানলার পথে সেই গোঙানির আওয়াজ ঘরে ঢুকতে থাকে। সুদীপা জানলার দিকে তাকিয়ে দেখে, আশ্চর্য, এদিকার পর্দা তো হাওয়ায় উঠছে না। কান খাড়া করে শোনে সুদীপা। গোগানিটা ধীরে ধীরে যেন বাড়ছে। ভয়ে নয়, কিছুটা কৌতূহলে সে স্বামী পলককে ডেকে তোলে। অনিচ্ছা সত্ত্বেও পলক স্ত্রী তারাই উঠে বসে। তারা দুজনেই কান পেতে শুনতে থাকে সেই গোঙানি। পলক কৌতূহলী হয়ে ওঠে। দরজা খুলে সে বেরিয়ে আসে বারান্দায়। পিছন পিছন সুদীপাও। বারান্দার আলো জ্বালিয়ে তারা কিছুই দেখতে পায় না, কোনো আওয়াজও শুনতে পায় না। সুদীপা আশ্চর্য হয়ে লক্ষ্য হয়ে বারান্দার নিচে উঠোনের বাতাসে কোনো দাপাদাপি নেই। ছুটে ঘরে ঢুকে সে বাগানের দিকে জানলা খুলে ফেলে। দেখতে পায় সেখানে বাতাসের উতাল পাতাল। হাত ধরে পলককে জানলায় নিয়ে আসে সে। দুজনে দাঁড়িয়ে দেখে বাগানের বাতাসের তাণ্ডব। ওদিকে দরজার বাইরে গোগানির আওয়াজ নতুন মাত্রায় বাড়তে থাকে। পলক ফের বাইরে আসে। আলো জ্বালিয়ে কাউকে দেখতে না পেয়ে পাশের ঘর, কিচেন, সিঁড়ি, ছাদ তন্ন তন্ন করে খোঁজে। কেউ নেই। আলো নিমিয়ে হতাশভাবে ঘরে ফিরে আসে পলক। ভূতে তার বিশ্বাস করতে ইচ্ছা করে না। মাঝের দিনগুলি যেমন তেমনভাবে কেটে যায়। পরের আমাবস্যায় সুদীপার সকালে স্নান সেরে ফুল ধূপ নিয়ে বাগানে গিয়ে দেখল সেই কংক্রিটের কোনাকুনি ফাটল। শুধু তাই নয়, বেদিটা দুদিকে সরে গিয়ে মাঝখানে 1 ইঞ্চি ফাঁক হয়ে আছে। ঘরে ফিরে স্বামীকে জানালো সে। পলক মিস্ত্রি ডেকে ফাটল সারালো। সে রাতেও
পূর্ণিমার রাতের পুনরাবৃত্তি ঘটল। বাগানে বাতাসের তাণ্ডব, জানলার কপাটের আচারি বিচারি, দরজার বাইরে সেই গুমানির আওয়াজ। পলক দরজা খুলে বারান্দার এসে দেখতে পায় দরজার পাশ থেকে একটি 10-12 বছরের মেয়ে ছায়ামূর্তি বারান্দার অন্ধকারে মিলিয়ে গেল। পরবর্তী পূর্ণিমার একই ঘটনা। ওই দিন পলক ঘুমানির আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে একটা ছায়ামূর্তি যেন হাওয়ায় ভেসে দরজা থেকে সিঁড়ি পর্যন্ত হেঁটে গেল। পলক এরপর তাদের চার্চে যাজকের কাছে ছুটে গিয়েছিল। ভূতে সে বিশ্বাস করে না, অথচ যা ঘটছে তাও কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। দ্বন্দ্বে পড়ে গিয়েছিল সে। পলকের মুখে সব কথা শুনে যাজক বলেছিলেন, পরের অমাবস্যায় রাত্রে আমি তোমার বাড়ি কাটাবো। সেই মতো আমাবস্যার দিন পলক নিজে সঙ্গে করে যাজককে তার বাড়ি নিয়ে আসে। প্রথমে বাড়িটা ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখে নেন যাজক। তারপর স্বামী স্ত্রীর কাছ থেকে আলাদা আলাদাভাবে জেনে নেন ঘটনার ইতিবৃত্ত। তাদের সামনেও নিজের কিছু জিজ্ঞাসা রাখেন। তার কোমল ব্যবহারে পলক ও সুদীপার মনোদুয়ারের সব অর্গল খুলে যায়। বেরিয়ে আসে জমে থাকা না বলা ব্যথা। যাজক শোনেন সেই দুঃখের কাহিনী। মাস 5 আগে তখনও তিনি পলকদের চার্চে যাজক হয়ে আসেননি। সেই সময়ের ঘটনা, পলক ও সুদীপার একমাত্র মেয়ে কুটুস হঠাৎ কয়েকদিনের জ্বরে মারা যায়। মেয়েটি ছিল নম্র ধীর, কিন্তু ভীষণ ভীত। এক মুহূর্তেও একা থাকতে পারত না। ঘরে সামান্য সময় একা থাকলে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরত, বলতো ভূত আসছে। সেই মেয়ে মারা যেতে পলক আর সুদীপা তাকে প্রাণে ধরে দূরে চার্চের সংলগ্নের জমিতে রেখে আসতে পারেনি। বাগানে নিজেদের চোখের সামনে তার শেষ শয্যা রচনা করেছিল। মেয়ে এক পূর্ণিমায় তাদের ছেড়ে চলে গিয়েছিল বলে প্রতি পূর্ণিমা ও আমাবস্যায় সুদীপার মেয়ের সমাধি ফুল দিয়ে সাজিয়ে ধূপ জ্বেলে দেয়। অ্যালবাম খুলে তারা যাজককে দেখায় মেয়ের নানা ভঙ্গির ছবি। কথায় কথায় রাত বাড়তে থাকে। 3 জন আহার সারে নিঃশব্দে। তারপর যাজক গিয়ে ঢোকেন তার জন্য নির্দিষ্ট করে রাখা ঘরে। পলক ও সুদীপাও যায়। রাত আরও গভীর হয়। ঠিক একটাই শুরু হলো প্রলয় কাণ্ড। চমকে উঠলেন যাজক। জানলা দিয়ে হু হু করে হাওয়া ঘরে ঢুকছে। পর্দা মশারি লণ্ডভণ্ড হয়ে উঠছে। জানলার পাল্লাগুলো আছড়ে পড়ছে। বাগানেও সেই একই অবস্থা। বাতাসের দাপটে গাছপালার সনসন আর্তনাদ। একটু পরেই ভেতরের বারান্দায় শোনা গেল কোকিয়ে কান্না। দরজা খুলে ছুটে বেরিয়ে এলেন যাজক। একই সঙ্গে পলকও এলো। দুজনেই দেখলেন সিঁড়ির নিচের ধাপ থেকে ছায়ামূর্তি আলো পাশ কাটিয়ে উঠে গেল ওপরের অন্ধকারে। বাকি রাতটা যাজক সুদীপা ও পলককে অনেক করে বোঝালেন। বললেন, দেখুন, আমার দৃঢ় বিশ্বাস যে যে ছায়ামূর্তিকে আপনারা বারবার দেখছেন সে আপনাদের কুটুস। ও একা থাকতে ভয় পাচ্ছে, তাই প্রতি পূর্ণিমায় ও অমাবস্যায় আপনাদের ঘরের সামনে এসে কাঁদে। ওকে বাগানে একা ফেলে রাখবেন না, অনেকের মাঝখানে সমাধি দিন। আপনিই কোনো ব্যবস্থা করে দিন, বলল পলক। তার সমস্ত শরীর মথিত করে গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কুটুস এই জীবনের সীমানা ছাড়িয়ে অনেক দূরে অন্য লোকে। তাকে একান্তভাবে কাছে পাওয়ার কখনোই সম্ভব নয়। তবে কেন সুদীপা নিজেকে সান্ত্বনা দিতে তাকে আটকে রাখবে? তার চেয়ে বরং সে যেখানে ভয় পাবে না সেখানেই শান্তিতে ঘুমিয়ে থাকুক। পরের দিনই
পলককে চার্চের বেরিয়াল গ্রাউন্ডে নিয়ে গিয়েছিলেন যাজক। জমি জোগাড় করে বাগানে কবর খুঁড়ে সযত্নে কুটুসকে তুলে নিয়ে এসেছিলেন বেরিয়াল গ্রাউন্ডে। সেখানে সারি সারি কবর। কুটুস এই ব্যবস্থায় মনে হয় খুশি হয়েছিল, কারণ আর কোনোদিন সে তার মা বাবাকে বিভ্রান্ত করতে যায়নি।